ইসকন মন্দিরে হামলা হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করেছে তারা ছাত্রলীগের নেতাকর্মী। মাদ্রাসার ছাত্ররা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে। জামাতে ইসলামের ছেলেরা, ইসলামী আন্দোলনের ছেলেরা, কিছু বিএনপির নেতারাও দীর্ঘদিন ধরে, একদিন দুই দিন না, আমরা তো নিজেদের মন্দির, আমাদের মন্দির, আমরাও যে 1 ঘন্টা বসে থেকে পরে আর 1 ঘন্টা ভালো লাগে না, কিন্তু আমরা দেখেছি রাতের পর রাত, দিনের পর দিন তারা এই মন্দিরগুলো পাহারা দিয়েছে। তখন শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে বলছে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। চাররা সমগ্র হিন্দু সমাজকে ভিকটিম তৈরি করে আজকে দেশের শান্তি বিনষ্ট করছে। প্রিয় দর্শক, ইনকিলাব ডিজিটালে আজকে আমাদের অতিথি অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক। অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিককে নতুন করে আপনাদের সামনে বা দেশের মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি ইতিমধ্যেই টকশোতে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব। তো আজকে তিনি ইনকিলাবে এসেছেন সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলার জন্য। অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, ইনকিলাব ডিজিটালকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা বাংলাদেশের একটা ইতিহাস, ইনকিলাব, সেই জায়গাতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ ধন্যবাদ। অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, ঠিক এই মুহূর্তে আপনি কি বাংলাদেশের কোথাও সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এরকম কি কিছু ফিল করছেন? দেখেন, যদি সত্যিকার অর্থেই বলতে হয়, মানে প্রাণ খুলে যদি কথা বলা হয়, আপনার 5 তারিখের পরে সারা দেশেই হামলা হয়েছে। সেই হামলাটা ছিল টোটালটাই পলিটিক্যাল। আপনার হাসনাত আবদুল্লাহর বাড়িতে যেমন পুড়ে গেছে, শেখ হাসিনা যেমন পালিয়েছে, শেখ তন্ময়, শেখ হেলাল, শেখ সেলিম, যাদের বাড়ির দূর থেকে 1 মাইল দূর থেকেও যে ওই বাড়ির দিক তাকায় যদি কেউ প্রস্রাব করছে, এই সংবাদটা যদি ওই বাড়ির কেউ জানতো যে এই বাড়ির দিকে তাকায় একজন প্রস্রাব করেছে, তাহলে তার খবর ছিল। তাদের নাম একটু বিকৃতভাবে উচ্চারণ করলেও তার বিরুদ্ধে মামলা হয়ে জেলে চলে যেতে হতো। তো তাদের মতো এইরকম প্রতাপশালী ব্যক্তিরাও পালিয়ে গেছে, তাদের বাড়ি ঘর পুড়ে গেছে। বিশ্ববিখ্যাত ক্রিকেটার মাশরাফির বাড়ি পুড়েছে। কারণটা কি? পলিটিক্যালি তারা একটা দলের সঙ্গে যুক্ত ছিল, ফ্যাসিবাদের সঙ্গে। তো এই ফ্যাসিবাদের সঙ্গে কিছু হিন্দু নেতারাও জড়িত ছিল। স্বাভাবিকভাবে তাদের বাড়িতে হামলা হয়েছে, তাদের বাড়িতে কিছু পুড়েছে, তাদের অনেক ক্ষতি হয়েছে। আবার কিছু নিরীহ হিন্দু বাড়ি, যারা ধরেন জমি জমা নিয়ে বিরোধ, এলাকা ভিত্তিক অনেক সময় একে অপরের শত্রুতা, আবার এর মধ্যে যারা ফ্যাসিবাদ, যারা পরাজিত শক্তি, এরাও রাতের অন্ধকারে বেশ কিছু মন্দির ভাঙচুরের ঘটনা আমরা জানতে পেরেছি, বাড়িতে হামলা। এই যে 2 দিন আগেই আমরা দেখলাম যে ভৈরবে একটা ইসকন মন্দিরে হামলা হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করেছে তারা ছাত্রলীগের নেতাকর্মী। বাস্তবিক অর্থে এই সময়ের মধ্যে সরকার অত্যন্ত সচেতন। একই সঙ্গে আমরা আপনার 5 তারিখে যে ঘটনা, সেই ঘটনার পরে তো বাংলাদেশে পুলিশ নাই, কোনো কিছু নাই, সমস্ত প্রশাসন নাই। সেই অবস্থা আমি 6 তারিখ সকালবেলা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি। সেখানে গিয়ে দেখলাম মাদ্রাসার ছাত্ররা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে। জামাতে ইসলামের ছেলেরা, ইসলামী আন্দোলনের ছেলেরা, কিছু বিএনপির নেতারাও দীর্ঘদিন ধরে, একদিন দুই দিন না, আমরা তো নিজেদের মন্দির, আমাদের মন্দির, আমরাও যে 1 ঘন্টা বসে থেকে পরে আর 1 ঘন্টা ভালো লাগে না, কিন্তু আমরা দেখেছি রাতের পর রাত, দিনের পর দিন তারা এই মন্দিরগুলো পাহারা দিয়েছে। তো সেই জন্যই বাংলাদেশের হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা এই মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা, দেশের আলেম সমাজ, তাদের প্রতি এই দেশের হিন্দু সমাজ কৃতজ্ঞ যে আজকে যদি ওই সময় তারা এই মন্দিরগুলো পাহারা না দিত, বাংলাদেশের 64 জেলার হিন্দু বাড়িঘর, হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান এবং এই যে মন্দিরগুলো, এর কোনোটাই আস্ত থাকতো না, সবগুলো ধূলিসাৎ করে দিত পরাজিত শক্তিরাই। করে দেশ বিদেশে এইটা প্রচার করে তারা আবার সেই পতিত স্বৈরাচারকে আবার কিভাবে বাংলাদেশে আনা যায়, সেই রকম একটা ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল। এবং সেটা আমি বিভিন্ন জায়গা থেকে আমরা কিছু খবরও পেয়েছিলাম যে এইরকম একটা ঘটনা ঘটবে। এবং শুধু আমরা পাই নাই, দেশের যারা সচেতন মানুষ, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলেন, তারা এটা টের পাওয়ার পরেই এই আলেম সমাজ কিন্তু তখনই জানে যে দায় পড়বে আমাদের উপরে। যেমন ঘটেছিল 1992 সালে মতিউর রহমান রেন্টু, শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী, উনি বলেছেন ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে যখন এই ঘটনা ঘটছিল, তখন শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে বলছে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। উনি একটু বার্গেনিং করেছেন, করার পরে বলছে যে আমি 5 লাখ টাকা নিয়ে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মন্দির, এরপরে ঢাকেশ্বরী মন্দির, এরপরে এই পাশেই রামকৃষ্ণ মিশন, গৌরী মঠ সহ ঢাকার প্রত্যেকটি মন্দিরে আমি নিজের থেকে টাকা দিয়ে
ওই সন্ত্রাসী চাঁদাবাজ, তারপরে এদেরকে দিয়ে আগুন ধরিয়েছি, সারা বাংলাদেশে আগুন ধরিয়েছি। কিন্তু দায় পড়েছে কারা? দায় পড়েছে এদেশের আলেম সমাজের ঘাড়ে, দায় পড়েছে এদেরকে মৌলবাদী বানানোর জন্য যা যা করার। এই গত 15 বছর আমরা দেখেছি নাসিরনগর, অভয়নগর, চট্টগ্রামে হাটহাজারী, খুলনার শিয়ালি, রংপুরের সেই পীরগঞ্জ, ঠাকুরপাড়া, সমস্ত বাংলাদেশে ব্যাপকভাবেই হামলার মানে যারা করেছে, এই ইন্ধনদাতা এবং অর্থদাতা সহ সমস্ত কিছু করেছে আওয়ামী লীগ। দায় পড়েছে আলেম সমাজের। তো যে কারণেই তারা আলেম সমাজ মনে করেছে আবারও তো আমাদের ঘাড়ে সেই জিনিসটা করবে, তারাও সচেতন ছিল। একসঙ্গে আমরাও কিন্তু তাদের কাছ থেকে এই সার্ভিসটা পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করি এবং আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। অর্থাৎ আপনি যেটা বলছেন যে মানে 5 তারিখের পরে এই দেশে যে ঘটনাটা ঘটেছে এটা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে হয়েছে, এবং এটা আসলে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ক্রাইম, টোটালটাই পলিটিক্যাল। এর মধ্যে কোনো ধর্মীয় কিংবা সাম্প্রদায়িকতা নাই। এবং গত 15 বছরে যেটা আমরা ধরেন কুমিল্লায় যে সমস্ত পূজা মণ্ডপগুলো পুড়িয়ে দিয়েছে, আপাত দৃষ্টিতে এটা মানে ধর্মীয়, কিন্তু এর ইন্ধনদাতা কিন্তু বাহার সাহেব, আওয়ামী লীগের মানে গেম খেলা। আমার সাল্লার ঘটনায় দেখা গেল একটা হিন্দু গ্রাম পুড়িয়েছে, কিংবা নাসিরনগরে একটা হিন্দু গ্রাম পুড়িয়েছে, কিন্তু এর পিছনে ইন্ধনদাতা কিন্তু আওয়ামী লীগ। অর্থাৎ বাইরের দৃষ্টিতে যেটা ছিল হচ্ছে ধর্মীয়, মানে সেটা হচ্ছে সাম্প্রদায়িক সহিংসতা, এর পিছনটাই ছিল হচ্ছে আওয়ামী লীগের কূটকৌশল, তার এই মানে চেয়ারটাকে যাতে শক্তপোক্ত করা যায়। দেশের মধ্যে মৌলবাদের বৃদ্ধি ঘটে গেছে, বিশ্বের কাছে এই জিনিসটাই সে দেখিয়ে এই নিজে যে অবৈধভাবে ক্ষমতায়, তার কোনো ভোট দেয় না কেউ, জনগণ, এমনকি আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু ভোট দিতে যায়নি। কত পার্সেন্ট ভোট গেছে? কোনো জায়গায় আমরা দেখেছি 3%, 4% মানুষ ভোট দিয়েছে। তো আওয়ামী লীগেরও তো অন্তত 10-15% ভোট এই দেশে আছে। অর্থাৎ আওয়ামী লীগের যারা মানুষ তারাও কিন্তু এই ভোটটাকে মনে প্রাণে গ্রহণ করেনি। বিশ্বের কোনো দেশ তো নেয়নি, শুধু প্রতিবেশী একটি দেশ তাদেরকেও এই আওয়ামী লীগ সরকার ব্ল্যাকমেইল করেছে। তারা বলেছে যে আমরা যদি না থাকি আপনার 7 সিস্টার আলাদা হয়ে যাবে। এবং এদেশের হুজুররা অত্যন্ত সাম্প্রদায়িক, তারা কিন্তু আপনার 7 সিস্টার দখল করে নেবে। কই এই যে এই সরকার চলে গেছে, বাংলাদেশের কারো মুখ দিয়ে কেউ এই 7 সিস্টার দিকে কেউ নজর দিয়ে তাকাচ্ছে? বাংলাদেশের কোনো মানুষের দরকার পড়ছে এই 7 সিস্টারের দিকে তাকানো? বাংলাদেশ সুজলা সুফলা একটা অত্যন্ত সুন্দর দেশ। এইরকম দেশ পৃথিবীর কোনো দেশে নাই, এমনকি ভারতের মধ্যেও নাই। ভারতের যত জমি জমা তার 70% হচ্ছে মরুভূমি আর হচ্ছে পাহাড়, শুষ্ক পাহাড় আর পাথরের রাজ্য। অর্থাৎ আপনি বলছেন যে বাংলাদেশে মানে সংখ্যালঘু বা হিন্দু হিসাবে ট্রিট করে কারোর উপরে কোনো হামলা হয় না। আমি স্পষ্ট করে বলি, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে আপনার প্রত্যেকটি মানুষ, যেমন লন্ডন আমেরিকায় নাম ধরে বলে মিস্টার অমক, অথবা অনেক সময় মিস্টারও বলে না। বাংলাদেশে এখনও আমরা যদি আমার বাড়ির পাশে যারা মুসলিম, ছোটোবেলার থেকে আমাদের দাঁত মাজা শিখিয়েছে আমরা মুসলিম বাড়িতে, আমরা তাদেরকে বলেছি চাচি, কাকি, জেঠি, আমাদের মতো করি চাচা, মানে আত্মীয়তা। এটার সঙ্গে আমরা কিন্তু তাকে মানে অন্যরকম মানে প্রতিবেশী দেখি নাই, মনে হচ্ছে সে আমার আত্মীয়। আমাদের সম্বোধনটা তো আত্মীয়ের মতো। আবার মুসলিমরাও বৌদি, কাকা, জ্যাঠা, মানে এইরকম দাদা, এইগুলোই কিন্তু সম্বোধন করে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে 1000 বছরের একটা সম্প্রীতি আছে, সেই গ্রামেও আছে। শহরে আমরা যে বাসা বাড়িতে থাকি, ভাড়া বাড়িতে, আমার মিসেস শঙ্খধ্বনি দিচ্ছে সন্ধ্যার সময়, উলুধ্বনি দেয়, সেখানে ঘন্টা বাজায়, পাশে কিন্তু মুসলিম, তারা কিন্তু কখনো আপত্তি করে না এই যে দিদি এইটি আপনি করতে পারবেন না। অর্থাৎ সামগ্রিকভাবে এই দেশে কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিরোধ নাই এবং কোনো সাম্প্রদায়িকতা নাই। এ যাবৎকালে যা কিছু ঘটছে প্রত্যেকটির পিছনে হচ্ছে রাজনৈতিক ইন্ধন। আমি সেই কারণে বলেছিলাম এই রাজনৈতিক যে ইন্ধন যারা আমাদের দেয়, ব্যবহার করে, এর একটা মানে স্থায়ী সমাধান আছে, সেটা হচ্ছে সেপারেট ইলেকটোরেট সিস্টেম। যদি মাইনরিটিদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, তাদের পার্লামেন্ট সহ সর্বক্ষেত্রে সংখ্যানুপাতে সিট দিয়ে দেন, তাহলে আওয়ামী লীগ কিন্তু আর কখনোই হিন্দু, যদি শেখ হাসিনা হিন্দু ভোট না পায়, শেখ হেলালে যদি হিন্দু ভোট না দরকার পড়ে, তাহলে তারা এদেরকে ব্যবহার করতে পারবে না। অর্থাৎ এই জিনিসটা হলে বাংলাদেশে হিন্দু মুসলিমের সৌহার্দ্যটা। হ্যাঁ, আপনি দীর্ঘদিন এই মানে সংখ্যালঘুদের রিজার্ভ এর জন্য কথা বলছেন, বাট আপনি যেটা শুরুতে বলেছিলেন যে আপনার এই আমাদের দেশের আলেম সমাজ, যেটা আপনি নিজে দেখেছেন, বিভিন্ন ইসলামিক দলের লোকরা গিয়ে মসজিদের ইমামরা গিয়ে আপনার মন্দির, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি, পাহাড়ে দিয়েছে, এটা আমরাও দেখেছি ছবিতে। কিন্তু এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 5 তারিখের পরে
বিভিন্ন সেমিনার করেছে ইন্টারন্যাশনালি, সেখানে এই চিত্রটা উঠে আসেনি। এবং ভারতীয় মিডিয়া যারা কন্টিনিউয়াসলি এই নিয়ে কথা বলছে, তাদের কোনো মিডিয়াতেও কিন্তু এই চিত্রটা, এই যে মানে মুসলমানরা এই কাজটা করলো, এটা কোথাও এই হারমোনিটা তাদের মিডিয়াতে আমরা দেখছি না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্টেও আমরা এটা দেখতে পাচ্ছি না। এটা কেন হলো? আচ্ছা, এটার কারণটা হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ইতিহাসটা আপনাকে জানতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি করেছে শেখ হাসিনা। আপনার যখন রাষ্ট্রধর্ম ইসলাম হলো এই দেশে, এরশাদ সাহেব করলেন, তখন হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, এই তিনটা দলেই এর বিরোধিতা করেছে। তো তখন আওয়ামী লীগের যারা মুসলিম নেতৃবৃন্দ ছিল, ওনারা বললেন যে না, আমরা এটা বিরোধিতা করলে মুসলিম সেন্টিমেন্ট আমাদের বিপক্ষে যাবে, আমরা ভোট পাবো না। তখন শেখ হাসিনা বললেন যে ঠিক আছে, আমার দলে যেগুলো হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, এদেরকে আলাদা করে একটা টিম করে দেন। এরা লাগাতারভাবে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল এবং ওই ৭২ সংবিধান ফিরিয়ে আনা, এবং এরা দীর্ঘদিন সেটাই বলছিল। পরবর্তীকালে ২০০৮ সালে যখন শেখ হাসিনা ক্ষমতা আসলো, তখন তারা বললো যে না, আমরা রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করব না, তোমরা অন্য দফা নিয়ে আন্দোলন করো। যে কারণে আজকে এই ঐক্য পরিষদ চায় যে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা আবার এই দেশে ফিরে আসুক। তার কারণ দীর্ঘদিন যাবৎ তাদের অর্থে, শেখ হাসিনার অর্থে, আওয়ামী লীগের অর্থে তাদের মানে মাংস রক্ত মানে তৈরি হয়েছে, যে কারণে সে ওই এটার সঙ্গে বিট্রে করতে পারতেছে না। তার যা কিছুই হোক জামাত দায়ী, যা কিছুই হোক মৌলবাদী দায়ী, যা কিছুই হোক সমস্ত কিছু, তার কাজ হচ্ছে যত ঘটনা করবে এটা ওই মৌলানাদের ঘাড়ে চাপিয়ে দিলে পরে জিনিসটা দেশে বিদেশে খায় ভালো, এবং সেইটা ভারতেও সুযোগ নেয়। আপনার ভারতে যারা পশ্চিমবাংলার নেতৃবৃন্দ বিশেষ করে, তাদের লক্ষ্যটা কি? তাদের লক্ষ্যটা হচ্ছে মানে বাংলাদেশে হিন্দু নির্যাতনটাকে ব্যাপকভাবে প্রচার করলে তারা ওখানকার হিন্দুদের ইউনিটি করতে পারবে, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাড়িয়ে দিয়ে সে ক্ষমতায় বসতে পারবে, এইটুকুই। তারা কিন্তু বাংলাদেশের হিন্দুদের কোনো কল্যাণ চায় না। আপনার 1947 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের হিন্দুদের কল্যাণে তাদের কিন্তু কোনো ভূমিকা নেই, বরং তারা তাদের যে কর্মকাণ্ড, এর ফলে বাংলাদেশের হিন্দুরা চরমভাবে নির্যাতিত। আজকে দেখেন, এই যে 5 তারিখের পর থেকে তাদের লাগাতার উস্কানি ওখানকার মিডিয়াগুলো, আজকে এর ফলে কি বাংলাদেশের মাইনরিটিরা বেশি উত্তেজিত হয়ে গেছে। এই উত্তেজনাটা এমন হলো যে এর পিছনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ একজোট হয়ে আজকে চট্টগ্রামে একজন নিরীহ উদীয়মান একজন আইনজীবীকে তারা হত্যা করেছে। মানে এর চাইতে হৃদয় বিদারক ঘটনা কিন্তু আর হতে পারে না। কারণ একটা ইয়াং বয়সের ছেলে, যার স্বপ্ন ছিল একদিন বড় লয়ার হবে, কেবলমাত্র সুপ্রিম কোর্টের লয়ার হয়েছে, তার একটা বাচ্চা মেয়ে আছে, তার মিসেস প্রেগনেন্ট, আর একটা সন্তান হবে, তার স্ত্রী সবেমাত্র যৌবনে পদার্পণ করেছে। অর্থাৎ তার স্ত্রীর স্বপ্ন, তার সন্তানের স্বপ্ন, তার নিজের ভবিষ্যতে বড় স্বপ্ন, তার বাবা মা, তার শ্বশুরবাড়ি, এমনকি বিশাল একটা জনগোষ্ঠী আজকে এমন একটা মেসাকার। এবং এর ফলাফলটা কী হচ্ছে? আজকে কিন্তু সেখানে এই চট্টগ্রামে 1500-র উপরে হিন্দু গ্রেপ্তার, নিরীহ মানুষের মধ্যে আছে, বহু মানুষের হৃদয় বিদারক কান্না আমরা দেখতে পাচ্ছি। ওখানকার অনেক লয়ারদের বিরুদ্ধে মামলা হচ্ছে, ফলাফল হচ্ছে কেউ মামলা করতে পারতেছে না, কেউ কোর্টে যেতে পারতেছে না। মানে এই তাদের উস্কানিতে আজকে কিন্তু বাংলাদেশের হিন্দু সমাজ বিভিন্ন জায়গায় এত পরিমাণ নির্যাতনের শিকার হচ্ছে, যেটা আগামী 10 বছরের মধ্যে আমরা সেটা পূরণ করতে পারবো না। অর্থাৎ আপনার দৃষ্টিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটা কমিউনিটি বেজ অর্গানাইজেশন না, এটা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, পলিটিক্যাল আওয়ামী লীগের অর্থে পরিচালিত একটা সংগঠন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। এটা আওয়ামী লীগের অঙ্গ বা শাখা বা সহযোগী সংগঠন। এবং তারা নিজেরা ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য টোটাল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ভিকটিম তৈরি করে তারা এই আওয়ামী লীগ থেকে সুবিধা সেই আমলেও নিয়েছে, এখনো পর্যন্ত তারা এই অপকর্মের সঙ্গে যুক্ত। অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের এই মানে মাইনরিটি সম্প্রদায়ের, আমরা যে মাইনরিটি বলি না, বাট সম্প্রদায়কে জিম্মি করে তারা তাদের স্বার্থ উদ্ধার, তারা স্বার্থ উদ্ধার সেই আমলে করেছে, এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্র করে যাচ্ছে। তো এর বিরুদ্ধে, এটা যেহেতু আপনি জানেন, এর বিরুদ্ধে বাংলাদেশের এই যে সাধারণ যারা এটার সাথে জড়িত না, বা এটা তো আপনি বিভিন্ন জায়গায় দেখেছে, আপনি বলেছেন যে তারা বাংলাদেশের সাধারণ হিন্দুদের প্রতিনিধিত্ব করে না, হিন্দুদের প্রতিনিধিত্ব করে না, তো তারা কেন এটার বিরুদ্ধে কেন সোচ্চার হচ্ছে না, বা আপনারা কেন সোচ্চার হচ্ছেন না? আমরা বিভিন্ন জায়গায় সোচ্চার, আমরা যে কথা বলি নাই তা না, কিন্তু আমাদের হয়তো কণ্ঠস্বরটা একটু ক্ষীণ। এটার পিছনে কারণটা হলো সরকার তাকে প্যাট্রোনাইজ করেছে দীর্ঘদিন। ডিসি অফিসে যে মিটিংগুলো হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে নেতারা বসে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি চিঠি দিয়ে প্রত্যেক ডিসিকে বলেছেন যে তাদের সঙ্গে মিটিং করবা, এবং আজকে ফ্যাসিবাদ মানে চলে গেছে, কিন্তু ওই চিঠিগুলো কিন্তু রয়ে গেছে। যে কারণে এখনো পর্যন্ত, গতবারেও যখন এই পূজার আগে যে আইন শৃঙ্খলা কমিটির মিটিং হলো, সেখানে আমরা বলেছিলাম যে সাধারণ হিন্দুদেরকে ডাকেন, তাহলে তারা একটু মানসিকভাবে শক্তি পায়, তা কিন্তু করে নাই। এবার যে হিন্দু মানে পূজা পার্বণে সরকার থেকে কিছু অনুদান যায়, সে অনুদানগুলো তাদের মাধ্যমে যায়, তো
তো সাধারণ যারা হিন্দু তারা তাদের কাছে জিম্মি হয়ে আছে, তখন তাদের মাধ্যমেই এটা আনতে হবে, যে কারণে সাধারণ হিন্দুরা কখনোই আলাদাভাবে ভয়েস রেজ করতে পারছে না। এবং আমরা প্রথম থেকেই বলছিলাম যে এই স্বৈরাচারের দোষর যারা, এদেরকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করেন। সাধারণ হিন্দুদেরকে আপনারা একটু সুযোগ দেন, তারা যাতে সর্বক্ষেত্রে যদি সম্মানিত বোধ করে, সমস্ত অফিস আদালতে যদি তাদের ডাকেন, তাহলে কিন্তু স্বৈরাচাররা সমগ্র হিন্দু সমাজকে ভিকটিম তৈরি করে আজকে দেশের শান্তি বিনষ্ট করছে, বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে নষ্ট করছে, সামগ্রিকভাবে নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমগ্র হিন্দু সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, আপনি যেহেতু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কথা বললাম, পূজা উদযাপন পরিষদের কথা আপনি বললেনই, বাট ইসকন এখন খুবই আলোচিত একটা মানে নাম বাংলাদেশে, এবং ইভেন ইন্ডিয়াতেও এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। ইসকনকে আপনি কি ধরনের সংগঠন হিসেবে দেখেন? প্রথমে তো আমি নিজের কথাটা আগে বলি যে আমি কিন্তু ইসকনের সদস্য না, ভাবাদর্শও না। কারণটা হলো আমরা সনাতন যে পরম্পরা, সেই পরম্পরা থেকে একটু দূরে। যেমন আমাদের শাস্ত্রে বলছে যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাস হতে হবে বৃদ্ধকালে, আপনার 65-র পরে। এরা বাচ্চা বাচ্চা ছেলেগুলো নিয়ে এসে সন্ন্যাস বানাচ্ছে, তো নানাভাবেই আমরা এর বিপক্ষে। কিন্তু এই ইসকনের যে কাজটা, আজকে যে আন্দোলন হচ্ছে, এই ইসকনের দিকে মানে দৃষ্টি নিক্ষেপ করার পিছনেও কিন্তু এই স্বৈরাচারদের একটা আলাদা প্রোপাগান্ডা আছে। তারা মনে করে যে সমস্ত মানুষ ইসকনের দিকে হইচই করবে, আমরা যারা এই অপকর্মগুলো করেছি এইটা আড়াল হয়ে যাবে, মানে আমরা বেঁচে যাব। ইসকন কিছুই না, তারা শুধুমাত্র মন্দিরের মধ্যে যাবেন, দেখবেন একটা ঝোলা আনবে, ঝোলার মধ্যে সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করতেছে আর কি। এর বাইরে তাদের দিয়ে আমরা কোনো কাজ করাতে পারিনি আজ পর্যন্ত। একটা মিছিল না, একটা মিটিং না, একটা বিক্ষোভ না, কোনো জায়গা যাবে না। তাদের ওই সারাদিনের কর্মসূচি আছে, ভোরবেলায় কয়মালা জপ করবে, এরপরে তিলক সেবা করবে, এরপরে নিরামিষ খাবে, নিরামিষ দিয়ে কোন দিন একাদশী পালন করবে। শুধুমাত্র এইটুকুর বাইরে এই জগৎ ধ্বংস হয়ে যাক, কে ক্ষমতা আসলো, কে ক্ষমতার থেকে চলে গেল, এদিকে তাদের কোনো খেয়াল নাই। এই দেশ থাকলো কি থাকলো না, এই হিন্দুরা বাঁচলো কি বাঁচলো না, মরে গেল, সেটার দরকার নেই। ওদের এই কৃষ্ণের কৃপা, আর যেমন ধরেন এইবারও আপনার সারা বিশ্বে তারা একটা করবে, কি বলে, যারা কারাগারে আছে তাদের মুক্তির জন্য হরিনাম সংকীর্তন করবে। আমার কাছে জিনিসটা কিন্তু অযৌক্তিক মনে হয় যে কীর্তন গাবে রাস্তায়, তাতে কারা মুক্তি হবে কেমনে? কিন্তু তারা কিন্তু ওইটাতেই সন্তুষ্ট, তারা ওইটা নিয়েই ব্যস্ত আছে, কারণ তাদের মাথায় ওর চাইতে বেশি মানে কোনো কিছুতে নাই, বাস্তব যে চিন্তাটা সেটা। তো যে কারণে ইসকনকে নিয়ে এই আলোচনা করা হলো অহেতুক, কিছুই না। তারা না আন্দোলনে, না বিক্ষোভ মিছিলে। কিন্তু তাহলে এই যে ইসকন যে আন্দোলন করছে, ইসকন নিয়ে মানে আমরা অতীতে এই যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, দাস ব্রহ্মচারী, যার কথা আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামের সাথে তাকে দেখেছি, এবং আওয়ামী লীগের শাসন বা এই শেখ হাসিনার শাসন টিকিয়ে রাখার জন্য তার অনেক বক্তব্য গত 15 বছরে আমরা দেখেছি, এবং আওয়ামী লীগের মন্ত্রীদের আশেপাশে বা তাদের প্রোগ্রামগুলোতে তাদের দেখেছি। এবং সারা বাংলাদেশে ইসকনের ভিতরে, ইসকনের সদস্যদের মধ্যে এক ধরনের হিন্দু জাতীয়তাবাদী মনোভাব তৈরি, যেটা মানে ভারতে বিজেপি করে থাকে। এই ধরনের কিছু অ্যাক্টিভিজম আমরা এখানকার কিছু চিহ্নিত লোকের মধ্যে আমরা দেখেছি। এই বিষয়টাকে তো আপনি, বিষয়টা হচ্ছে চিন্ময় কৃষ্ণ যে দাস ব্রহ্মচারী, উনি কিন্তু ইসকন থেকে বহিষ্কৃত। ওনাকে ইন্টারন্যাশনাল চাইল্ড যে প্রোটেকশন টিম তাকে বহিষ্কার করেছে স্থায়ীভাবে। এবং শুধু উনি না, ওনার সঙ্গে আরও কয়েকজন আছে। উনি ইসকনের যে হেড অফিস চট্টগ্রাম, সেখানে থাকতেও পারবে না, এবং তার নির্দেশও আছে কোনো মন্দিরেও অবস্থান করতে পারবে না। কিন্তু উনি কিন্তু সেটা মানে না, বরং ইসকনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উনি মামলা করেছেন ইসকনের বিরুদ্ধে। তার মানে হচ্ছে যে ব্যক্তি হচ্ছে ইসকনে ছিলেন, যাকে বহিষ্কার করা হয়েছে, সে উল্টো ইসকনের বিরুদ্ধে মামলা করেছে, চ্যালেঞ্জ করেছে। কারণটা কি? কারণ হচ্ছে ওনার পিছনে নওফেল সাহেব, ওনার পিছনে হচ্ছে আদম ও নাসির সাহেব, ওনার পিছনে আওয়ামী লীগের নেতারা। যে কারণে আপনারা দেখেছেন যে কথাটা আপনি একটু আগে বললেন, যে জো বাইডেনকে তারা চিঠি লিখতেছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হয় না। ওখানকার জো বাইডেনের একজন কংগ্রেসম্যান বাংলাদেশে এসে তারা সরেজমিনে বিভিন্ন জায়গায় ঘুরে, নাসিরনগর, অভয়নগর, ওই আপনার সেই চট্টগ্রামের মানে ফটিকছড়ি, রাউজান, তারপরে কক্সবাজার, রামু, এই সমস্ত এলাকা ঘুরে তারপর দেখলো যে বাংলাদেশের মাইনরিটির উপরে আওয়ামী লীগের আমলে ব্যাপকভাবে নির্যাতনের শিকার, এবং সেটা আওয়ামী লীগের দ্বারাই। তো এই কথাটা উনি কেন বললেন? জো বাইডেনকে বলছে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তার মানে কতটা পলিটিক্যালি একজন সাধু মানুষ, যার ঘরের মন্দিরের মধ্যে থাকা দরকার, সে সেখানে এইটা বাদ দিয়ে সে কিভাবে আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে সেই বিষয়টা সে জড়িয়ে গেছে।